সাধারণ অসাধারণ। মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? এই প্রশ্ন চিরন্তন। আদি অনন্তকাল ধরে মানুষ নিজের পথে নিজের মতো করে এই প্রশ্নের জবাব খুঁজে নিয়েছে। আজ আমাদের যাত্রা বর্ধমানে, বর্ধমানের গোতানে। ঈশ্বর সাধনাই কি মুক্তির একমাত্র পথ? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দর এই বাণী যিনি শিরোধার্য করেছেন, মানব জমিন আবাদ করেছেন যিনি সোনা ফলিয়ে, আজও যিনি ঠিক সেই একই রকম সক্রিয়, সেই অসাধারণ মানুষটির কাছ থেকে এক মুঠো অনুপ্রেরণা পেতে আজ আমরা ছুটে এসেছি তার কাছে। উনি ছেলেবেলা থেকে ওনার এই সব কর্ম করা, দেশের প্রতি মায়া মমতা শ্রদ্ধা, গরিব দুঃখীর প্রতি। তো প্রথম থেকেই তো বই টই গরিব দুঃখী ছেলেদেরকে দিতেন, বিনা পয়সায় পড়াতেন। পরবর্তী ক্ষেত্রে উনি যখন স্কুল থেকে ছেড়ে রিটায়ার করে এলেন, তখন স্কুল, আশ্রম, হসপিটাল এই সব দিকে উনি ভালোভাবে নজর দিলেন এবং সময়টাও পেলেন। এই হিসাবে উনি সমাজের প্রতি যে কাজটা করে যাচ্ছেন, খুব আমাদের কাছে একটা বিরাট আশা। আচ্ছা, আপনার স্কুলের প্রধান সমস্যাগুলো কি কি? আর আরেকটা প্রশ্ন আছে এর সাথে, যে এই প্রধান যে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান রতিরঞ্জন বাবু কিভাবে করছেন? একটা সময় প্রধান সমস্যা ছিল গৃহ সমস্যা, যেটা হচ্ছে যে খুব আমাদেরকে ভুগতে হয়েছে। রতিবাবুর ঐকান্তিক প্রচেষ্টায়, আন্তরিক ইচ্ছায় সে সমস্যাটা আমরা অনেকটা সমাধান করতে পেরেছি। এবং মুখ্য ভূমিকা তাঁরই ছিল গৃহ সমস্যার ব্যাপারে। তাছাড়া আরও যে সমস্ত স্কুল চালাতে গেলে যে সমস্ত ইকুইপমেন্টস দরকার হয়, চেয়ার টেবিল বেঞ্চ, সব কিছু ক্ষেত্রেই তাঁর অবদান অনস্বীকার্য। তিনি এই ব্যাপারে সক্রিয় ভূমিকা নিয়েছেন। এখন ওই সমস্যাগুলো অনেকটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আরও সমস্যা রয়েছে, গৃহ সমস্যা, তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফিলোসফিতে অনার্স নিয়ে হুগলি কলেজ থেকে বিএ পাশ করে সেবাব্রতে ব্রতী হন রতিরঞ্জন বাবু। 1967 সালে গোতান শুভস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিনা পারিশ্রমিকে শিক্ষকতা করতে আসেন তিনি। স্বামী বিবেকানন্দর কর্মযোগকে তিনি পাথেয় হিসেবে গ্রহণ করেছিলেন। ক্রমেই তিনি এই প্রতিষ্ঠানের মায়ায় এতটাই জড়িয়ে পড়েন যে ভগ্নদশা স্কুলের সংস্কারে ব্রতী হন তিনি। কথাটা আজ শুনতে যতটা সহজ মনে হচ্ছে, শুরুটা কিন্তু এতটা সহজ ছিল না। বরং তার সহযোগীরা তার প্রতি ছিলেন যথেষ্ট সন্দিহান। তবুও তিনি পিছপা হননি। প্রতিজ্ঞায় তিনি ছিলেন অটল। নিষ্ঠা আর সংকল্পের এই ইতিহাস যেন অবাস্তব এক রূপকথা, তবু তা সত্যি। আর সত্যি বলেই স্বপ্ন আর বাস্তবের মাঝখানে দেওয়ালটা ভেঙে পড়েছে। আর ভেঙে পড়েছে রতিরঞ্জন বাবুর নিষ্ঠার জোরেই। আমরা রতিরঞ্জন দেকে নিয়ে একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসব। সাধারণ অসাধারণ, সাধারণ অসাধারণ।
আমি শৈশবে খুব চঞ্চল ছিলাম, কিন্তু ঈশ্বরের প্রতি আমার একটা টান ছিল। ছোটোবেলায় কালী টালী পুজো করতাম এবং ছেলেদিকে প্রসাদ দিতাম, এবং পরবর্তীকালে আমি যখন ধ্যান ধারণা নিয়ে এগুই, তখন আমি একটা দেখেছি, যখন যে কাজটা মন দিই সেই কাজটাই আমার কাছে আরাধ্য হয়ে থাকে, অন্যদিকে আর মন থাকে না আমার। আবার যখন অন্য কাজে মন দিই, তখন ওইখান থেকে মনটা তুলে নিয়ে এখানে পুরোপুরি আমি মেতে যাই। তার ফলেতে আমার মনটা কিন্তু ছড়ানো নয়, এক জায়গায় যে কোনো কাজই করি না কেন সেখানে আমি ফুল কনসেন্ট্রেশন দিয়ে কাজটা করি, যার ফলে আমি কাজটা খুব তাড়াতাড়ি করতে পারি। আর পরবর্তীকালে আপনি যখন মানে আপনার শিক্ষকতা শুরু করলেন, এই স্কুলে আসলেন, এই বিদ্যালয়ে আসলেন, সেই দিন থেকে মানে যেদিনকে আপনি জয়েন করলেন সেই সময় থেকে আজ পর্যন্ত আপনার স্কুলের পিছনে অবদান কি কি করলেন, কি কি বাকি, সেগুলো একটু শুনি। আমি এখানে যখন আসি তখন তো বিনা পয়সায় পড়াতাম। তারপর মাস্টারমশাই, ওই বৈদ্যনাথ লাহিড়ী মশাই আমাকে এখানে ব্যবস্থা করলেন যে তুই কতদিন বিনা পয়সায় খাটবি, আমি তোর একটা ব্যবস্থা করে দিচ্ছি। আমি কিন্তু মাস্টারমশাইকে রিকোয়েস্ট করিনি, আমার ওই বিনা পয়সা দিয়ে কাজ করবো এরকম একটা ইচ্ছা ছিল। কিন্তু মাস্টারমশাই আমার প্রতি একটু অনুকম্পা বশত ওইটা আমাকে, তখনকার দিনে তো টিচার পাওয়া যেত না, কোনো গ্রামে যদি বিএ পাস করেছে, কেএমএ পাস করেছে সেখান থেকে ধরে আনা হতো। আজকেকার দিনে এত ক্রাইসিস ছিল না। তারপর তিনি এখানে আমাকে নিয়ে এলেন, এবং তারপরেতে আমি যখন লাইব্রেরি করার পর ওইখান থেকে ছেলেদেরকে বই সাপ্লাই করতাম। আমার একদিন গেছে জানুয়ারি 28-29 দিন হয়ে গেছে, কিন্তু ছেলেরা একটা বইও কেনেনি। আমি কবে আসবো, বই দেবো, তবে ছেলেরা বই পড়বে। আমি স্কুলকে আরও বড় করতে চাই, এবং সেই ক্ষেত্রে আমি আরও খেটে চলেছি, এবং যাতে করে এই স্কুলটা আরও বড় হয় এবং রেজাল্টটা ভালো হয়। শুধু স্কুলে বিল্ডিং করলেই তো হবে না, স্কুলের রেজাল্টটা যাতে ভালো হয় এবং সবার দৃষ্টি আকর্ষণ করে স্কুলের প্রতি। বাইরে থেকে ছেলে আসে, এখন তো গ্রামে গ্রামে স্কুল হয়ে গেছে, তবুও ছেলেরা এখানে আসে না, কিন্তু এই স্কুলের রেজাল্টের উপর ভিত্তি করি বহু গ্রাম থেকে এখানে ছেলে আসে, সেই গ্রামে স্কুল থাকা সত্ত্বেও। সুতরাং আমরা একটা আদর্শ আমার একটা স্কুল করতে চাই, যেখানে বহু দূর থেকে এখানে ছেলেরা পড়াশোনা করতে আসে। দেশকে যদি ভালোবাসতে পারি তবেই তো আমরা বড় ক্ষেত্রে এগোবো। তাই সেই দেশের স্কুল যদি গড়ে তুলতে পারি একটা মডেল হিসেবে, তাহলে আমি আরও জায়গায় কাজ করতে পারবো, এটাই আমার স্বপ্ন আর কি। যে আপনার কর্মজীবনের অনুপ্রেরণা কে জুগিয়েছে? অনুপ্রেরণা ছিলেন আমার বৈদ্যনাথ লাহিড়ী, আমার মাস্টারমশাই 10 বছর এখানে ছিলেন, এবং তিনি এখানে আমার মতো অনেক ছেলেকে সৃষ্টি করে গেছেন। তিনি আমাকে এই স্কুলে আনেন। শুধুমাত্র শিষ্য সাধনা করলেই মানুষের জীবনে তৃপ্তি হয় না, হ্যাঁ, সুতরাং কর্মকে তার সঙ্গে বেঁধে নেয়। সেই হিসেবে আমি তার অনুপ্রেরণাতে এবং তার ডাকেতে আমি এই দেশে থাকি এবং এখানে কাজ আরম্ভ করি, এবং আমার সামাজিক কাজ আরম্ভ হয়, দেশের লাইব্রেরি, বড় লাইব্রেরি তৈরি হয়, এবং সেই শিক্ষা দীক্ষার ব্যাপারে আমি আরও ঝুঁকে পড়ি, যাতে করে এখানে ভালো ভালো ছেলে তৈরি হয় এবং দেশের জন্য তারা কাজ করে। শুধু আমি কাজ করলেই হবে না, বিবেকানন্দের যে বাণী, সেটা আমি অক্ষর অক্ষরে পালন করি। তুই বলো তো, আই ওয়ার্ক স্লোলি। তুই বলো, আই গো টু স্কুল ডেইলি। আচ্ছা, ডেইলি কি এনওয়ার্কের পুরো হচ্ছে? বলো বলো। এই হলেন রতিরঞ্জন বাবু। অবসর গ্রহণ করলেও বয়সের ভার কিন্তু তাকে আজও ছুঁতে পারেনি। তাই আজও প্রয়োজন মতো তিনি এই বিদ্যালয়ে চলে আসেন ক্লাস নিতে। রতিরঞ্জনবাবুর অবদান যে, সেটা আমি শুধু নয়, এখানকার এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ বলবে যে এই বিদ্যালয়ের জন্য অবদান অপরিসীম। এছাড়া এই গ্রামের যে লাইব্রেরি আছে, রামকৃষ্ণ পাঠাগার, এখানে আশ্রম, হসপিটাল, তাছাড়াও আরেকটা ব্যাপার আছে, ছাত্র দরদি। আমি এসে অবধি দেখেছি, যখন এখানে মানমন্না হতো সেখানে ছেলে মেয়েদের আসার কষ্ট হতো, উনি নিজের পয়সা খরচ করে তখনকারের দিনে একটা খালের উপরে নিজের পয়সা খরচ করে উনি ব্রিজ তৈরি করে দিয়েছিলেন। সেই ব্রিজ দিয়ে ওই পাশের গ্রামের ছেলেরা আসা যাওয়া করতো। আর এছাড়া এই দুস্থ ছাত্রছাত্রীদের বই কেনা জন্যে সাহায্য করা, বা কেউ মেয়ের বিয়ে বা অন্যান্য বিষয়ে অভাবে পড়লে তাকে সাহায্য করা। আর একটা বড়ো কথা হচ্ছে যে, ওনার মনে কোনো অভিমান বলে কিছু নাই, আর রাগ বলে কিছু নাই। মানে নিন্দায় কর্ণপাত করেন না, প্রশংসায় পুলকিত হন না। এইরকম একজন আদর্শ মানব চরিত্র আমার কাছে। আমি ওনাকে এসে ইনস্টিটিউশনে বলতে পারেন যে একদমই মানে কি বলবো, বাবা স্থানীয় আমার কাছে, পিতা স্থানীয়। উনি মনে হয় যে মানে একদম ফ্র্যাঙ্কলি বলছি, উনি একদম মানে আমার ক্ষেত্রে বটগাছের মতো কাজ করেন। মানে যখনই কোনো সমস্যা হয়, কোনো কিছু হয়, আমি ওনার কাছে ছুটে যাই। উনি একদম কোনো মানে দ্বিধা করেন না। প্রশ্ন হচ্ছে, আপনি এই যে কর্মকাণ্ড চালাচ্ছেন, যে কাজ করছেন, এ তো বিবাহিত জীবন পালন করেও আপনি এই কাজটা করতে পারতেন, আপনি সন্ন্যাস গ্রহণ করলেন কেন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে সন্ন্যাস মানে হচ্ছে সমগ্রভাবে ত্যাগ। মানুষের মনের মালিন্যটাকে
সমগ্রভাবে ত্যাগ না করা যায়, তাহলে মনের শক্তি যে কত বড় সেটা কিন্তু অনুভব করা যায় না। তাই মনে মালিন্যটা কাটাবার জন্যে নিজেকে সন্ন্যাস নেওয়া এবং নিজের শক্তিকে অনুভব করা, সেই শক্তি দিয়ে যেমন বাইরের কাজও করা যায়, আবার ঈশ্বর লাভও করা যায়। এই আশ্রমটা কি শুধু ধর্মীয় কারণেই প্রতিষ্ঠা হয়েছে? না, ধর্মীয় কারণের সঙ্গে সঙ্গে জনহিত কার্য আছে। ধর্মের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষকে শক্তিমান করা। মানুষ যদি শক্তিমান না হয় তাহলে সে কোনো কাজই করতে পারবে না। সুতরাং সেই শক্তিমান করে নিয়ে তারপর তাকে বিভিন্ন কাজে লাগানো। এখন যেমন আমাদের নানা কাজ হচ্ছে এখানে, ছবি আঁকা, ব্যায়াম করা, বা বিভিন্ন লোককে টিকাদান করা এবং সেই সমস্ত জিনিসগুলো নিয়ে রক্তদান করা, এগুলো আমরা করি। এরপরে তো আমাদের নাচ গান এইসব জিনিসগুলো যাতে হয় আশ্রমের মাধ্যমে, যে জিনিসগুলো এই গ্রামে নাই, যে জিনিসগুলো যেতে গেলে মানুষকে টাকা খরচ করে শহরে যেতে হয়, সেই জিনিসগুলোকে আমরা যদি মানুষের জন্য এখানে আনি, তাহলে মানুষ এখান থেকেই শহরের উপকারটা পাবে। চারিদিকে যখন স্বার্থপরতা আর আত্মকেন্দ্রিকতায় সমাজ আচ্ছন্ন, তখন একজন মানুষ শুধু ত্যাগ, ছোট্ট এই শব্দটিকে সম্বল করে আরও কি কি অসাধ্য সাধন করতে পারে, তা আমরা দেখব একটা ছোট্ট বিরতির পর। আর আপনাদের কাছে যদি এইরকমই সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প থাকে, তাহলে আমাদের চিঠি লিখে পাঠান। আমাদের ঠিকানা সাধারণ অসাধারণ, প্রযত্নে চ্যানেল 8, পোস্ট বক্স নাম্বার 16283, কলকাতা 7,29,000। সাধারণ অসাধারণ, সাধারণ অসাধারণ। বাদরকে নিয়ে এসেছেন কেন স্বাস্থ্য কেন্দ্রে? হাত কেটে ফেলেছে, নিয়ে আসছি। ও তার মানে এখানে পশু পাখিদেরও চিকিৎসা হয়? এই স্বাস্থ্য কেন্দ্রের সাথে রতিরঞ্জন বাবু কিভাবে যুক্ত? দেখুন, স্বাস্থ্যকেন্দ্রের সাথে উনি যুক্ত নন, যুক্ত হচ্ছে উনি সব কিছু সোশ্যাল কাজের সাথে। আচ্ছা, আর তার সাথে যেহেতু খুব ভালো লোক তো উনি, সেই হিসাবে ওনাকে আমাদের হাসপাতালে কিছু কাজ চলছে সেইগুলো দেখাশোনার জন্য ওনাকে বলা হয়েছে। যেমন কি দায়িত্ব দেওয়া হয়েছে যে এই ধরুন বিল্ডিং কতগুলো কোয়ার্টার আছে, 2টো কোয়ার্টার ভাঙাচোরা ছিল, সেই কাজগুলো দেখাশোনা করার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ব্যাপারে উনি ইনিশিয়েটিভ নিয়ে কাজটা করছেন। ওনাকেই কেন দায়িত্ব দেওয়া হয়েছে, বা উনি কি মনে হয়, মানে মানুষ হিসেবে উনি কেমন? খুবই ভালো, খুবই ভালো, সেই জন্যই কাজটা দেওয়া হয়েছে ওনাকে। ভালো বলতে যাতে টাকা পয়সাগুলো যাতে এদিক ওদিক কিছু না হয়। আচ্ছা। একে তো টাকা পয়সা সেরকম স্যাংশন নেই, বুঝতে পারছেন। ডিপার্টমেন্টাল কিছু টাকা স্যাংশন হয়েছে এবং আমাদের পঞ্চায়েত থেকে কিছু টাকা স্যাংশন হয়েছে, সেই বেসিসে কাজটা হচ্ছে আর কি। যাতে এই খুব অল্প ক্ষমতা, অল্প টাকার মধ্যে যাতে কাজটা ভালো হয়, সেই জন্য অনেকেই কাজটা দেওয়া হয়েছে। হঠাৎ বড় প্রবলেম হলে যদি অ্যারেঞ্জ করার প্রয়োজন মনে করি বা প্রয়োজন করা যায়, তাহলে এখানেই হয়, না হলে ব্লক হসপিটালে রেফার হয়। রাত বিরেতে প্রবলেমটা তো এখন এই অবস্থায় কোনো আমরা খবরটাই তো পাই না। এখানে তো রাতে বুঝতেই পারছেন কোয়ার্টার লিভিং কেউ নেই। কি কি প্রচেষ্টা? আমরা পঞ্চায়েতকে জানিয়েছি যে এইখানে যাতে ডাক্তার থাকে, নার্স থাকে এবং সুচিকিৎসা হয় এবং গ্রামের লোক ভালোভাবে চিকিৎসা পায়। এখানে হাতুড়ি ডাক্তাররা চিকিৎসা করে, তারাই সবসময় পাওয়া যায় না এবং তাদের বিদ্যা বুদ্ধিও সেরকম নয়, যাতে করে লোকেরা ভালো চিকিৎসা এখানে পায় না। হাতুড়ে ডাক্তার আর ভগবানকে ডাকা। অসুস্থ মানুষের জন্য শুধুই কি এই পরিষেবা, এই বিধান, আর কি কিছুই নেই? এই কথাটা মেনে নিতে পারেননি রতিরঞ্জন বাবু, আর এই না মেনে নেওয়াই আজ প্রতিশ্রুতি দেয় সুস্থ জীবনের। আমি অনেকটাই সফল হয়েছি এ ব্যাপারে। এর কারণ হচ্ছে দুটো, গ্রামের লোক আমাকে যথেষ্ট সাহায্য করে এবং পঞ্চায়েতও আমাকে যথেষ্ট বিশ্বাস করে এবং সাহায্য করে। এর ফলে সরকারি এবং বেসরকারি সাহায্য আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সহায়ক হয়েছে। এটাই আমার বড় একটা পাথেয়। তা পরিবারের সদস্য হিসেবে আপনার কি মনে হয়, মানে ওনার সম্বন্ধে? ওনার ভালোই কাজ মনে হচ্ছে, দেশের শ্রীবৃদ্ধি হচ্ছে, সমাজের কাজ হচ্ছে, পরিবারেরও মুখ উজ্জ্বল হচ্ছে। আপনারা কিভাবে উৎসাহ দেন ওনাকে? আমি উৎসাহ বলতে কিছু নিজেই করে ওকে আর সংসারের মধ্যে
দিতে রাখিনি। ও যা করছে নিজ ইচ্ছাতেই করছে, আমরা ওকে সংসারের মধ্যে টানিনি কিছুই, যে এই কাজটা করতে হবে আমার সংসারের, এরকম কোনো টান নেই। কি শ্রদ্ধায় মাথা নুইয়ে আসে না? হ্যাঁ, আজও আমাদের সমাজে এমন কিছু অসাধারণ মানুষ বেঁচে আছে বলেই পৃথিবীটা এত সুন্দর, আজও এত সবুজ। শুরুটা করেছিলেন একা, মন্ত্র ছিল চরই বেতি চরই বেতি, কিন্তু আজ তার কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গ্রামের সব সাধারণ মানুষেরা। আজ তিনি তাদের সঙ্গে করে পথ চলছেন। তিনি তাদের বোঝাতে সক্ষম হয়েছেন যে নিজেদের কাজ নিজেদেরই করতে হয়, ভিতরে ভিতরে তাগিদ অনুভব করাটাই আসল। হে সন্ন্যাসী, তোমাকে প্রণাম, আমাদের শত কোটি প্রণাম।